শোন ধবলি, তোকে একটা গোপন কথা বলি। কাল যখন বাবা বাজার থেকে ফিরবে, আমি তোর জন্য একটা লাল ফিতে আনতে বলবো। তোর গলায় সেই ফিতেটা বাঁধলে তোকে একদম পরীর মতো দেখাবে। তুই কি লাল রং পছন্দ করিস? কি গো, আজ ফিরতে একটু দেরি হলো যে? শরীর কি ভালো আছে তোমার? শরীর ঠিকই আছে রমা, কিন্তু বাজারের অবস্থা ভালো নয়। সারাটা দিন বসে থেকেও হাতে গোনা কয়েকটা টাকা রোজগার হলো। এই সামান্য আয় আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে। তুমি দুশ্চিন্তা করো না, যতটুকু জোটে তাতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব। নাও, জলটা খেয়ে নাও তো। বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যাঁ রে মা, এসেছি। তুই অপেক্ষা করছিস কেন? স্কুলের পড়া সব শেষ করেছিস? হ্যাঁ বাবা, সব শেষ। কিন্তু বাবা, আমার না একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির কালু কাকার মেয়ে আজ মুরগির মাংস দিয়ে পোলাও খাচ্ছিল। সেই সুগন্ধে আমার খুব খিদে পেয়ে গেল। কাল কি তুমি আসার সময় আমার জন্য একটা মুরগি আর পোলাও চাল নিয়ে আসবে? মারে, তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব। আমি তোকে কথা দিচ্ছি, হাতে কিছু টাকা জমলেই আমি তোর জন্য সব নিয়ে আসব। তুই যা যা খেতে চাস। সব সময় তো তুমি এক কথাই বলো বাবা। আচ্ছা ঠিক আছে, কাল আনতে হবে না, কিন্তু যেদিন আনবে সেদিন আমাকে পেট ভরে খেতে দিতে হবে কিন্তু। রানীমা, মন খারাপ করে না বাবা। বাবা তো চেষ্টা করে আমাদের জন্য। আর তুমি রানের কথায় কিছু মনে করো না। রানী ছোট মানুষ, ও অভাব বোঝে না, কিন্তু আমাদের ভালোবাসা তো ওর কাছে আছে, সেটাই বড় কথা। হ্যাঁ রমা, তোমাদের মুখে যদি ঠিকমতো খাবার তুলে দিতে পারি তাহলেই তো আমার কষ্ট সার্থক। কিন্তু তা আর পারছি কই। মা, তুমি হঠাৎ কোনো খবর না দিয়ে যে? আগে থেকে খবর দিলে তো রানীর বাবাকে নিয়ে আসতে বলতাম। অনেক দিন তোদের দেখিনি রে মা। আমার দিদিমণির জন্য মনটা খুব টানছিল, তাই ভাবলাম একবার ঘুরে আসি। তাই একাই চলে এলাম, তোদের আর কষ্ট দিলাম না। তা আমার দিদিমণি কোথায়? দিদিমা, তুমি এসেছো? তোমার কথা কত দিন ধরে আমার মনে পড়ছিল। মাকে বলি তোমার কাছে নিয়ে যেতে, মার সময় হয় না। এবার কিন্তু আমি তোমাকে যেতে দেব না দিদিমা। হ্যাঁ, যেতে দিবি না বললে কি হয় রে দিদিমণি? ওদিকে তো আমার একটা সংসার আছে, সেটাও তো সামাল দিতে হয়। এই যে দেখ, তোর জন্য আমি কি এনেছি। দিদিমা, কি এনেছো আমার জন্য? ও মা, কি সুন্দর একটা হাঁস! দিদিমা, এটা কি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ দিদিমণি, এটা তোর জন্যই এনেছি। গ্রামের হাট থেকে এটা তোর জন্য কিনেছি। এখন থেকে ও তোর কাছেই থাকবে, তুই এর দেখাশোনা করবি। মা মা, দেখো কি সুন্দর হাঁস! আমি এর নাম রাখলাম ধবলি। আজ থেকে ধবলি আমার সব থেকে ভালো বন্ধু। আমি সব সময় ওকে আমার কাছে কাছে রাখবো, ওকে খেতে দেব, যত্ন করব। ঠিক আছে রে মা, আমি তো জানি তুই সারাক্ষণ ওকে নিয়েই থাকবি। মা, তুমি ঘরে এসো, অনেক দূর থেকে এসেছো, একটু বিশ্রাম নেবে। আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আমার বিশ্রাম নিতে হবে না রে মা। আমার দিদিমণিকে পেয়েছি, এই আমার শান্তি। ওর সাথে একটু কথা বলি, পরে ঘরে যাচ্ছি। মা, আপনি কেমন আছেন? শরীর ভালো তো? একা কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে খবর দিলেই তো আমি গিয়ে নিয়ে আসতাম। পথে কোনো কষ্ট হয়নি তো মা? না না জামাই বাবা,
আমার কোনো কষ্ট হয়নি। এখন বৃদ্ধ হয়ে গেছি তো, তাই একটু শরীরটা চলতে কষ্ট, এই আর কি। তা তুমি ভালো আছো বাবা? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। বাবা, দেখো দিদিমা আমার জন্য কত সুন্দর একটা হাঁস এনেছে। এটা আজ থেকে আমার। মা, আপনি কষ্ট করে আবার হাঁস আনতে গেলেন কেন? বাবা, তেমন দামে জিনিস তো দিতে পারি না। আমার দিদিমণির কথা মনে পড়ে, তাই হাসতে কিনেছি। এটা পেয়ে ভাবলাম ও খুব খুশি হবে। শিশুদের মন অনেক সরল রে। এই যে অবলা প্রাণীটির সাথে এত গল্প করছে, ও কিন্তু বিশ্বাস করে যে ধবলি ওর সব কথা বুঝতে পারছে। এটাই হলো প্রকৃত সারল্য। এটা আপনি ঠিকই বলেছেন মা। আজ আপনার এই উপহার পেয়ে রানী কত খুশি হয়েছে। ধবলি, এই দেখ তোর জন্য খাবার এনেছি। এদিক ওদিক না ঘুরে চুপচাপ খেয়ে নে তো। তুই তাড়াতাড়ি বড় না হলে আমার সাথে দৌড়াদৌড়ি করবি কি করে? কি গো রমা, তোমাদের বাড়িতে হাঁস এলো কোথা থেকে? গতকাল আমার মা এসেছে, সে তার নাতনির জন্য এই হাঁস এনেছে। দেখছো না, কাল থেকে একটা মুহূর্ত আমার মেয়ে হাঁস ছাড়া থাকছে না। সারাক্ষণ তাকে খাওয়াচ্ছে, গল্প করছে। ছোট মানুষ, ওর একটা ভালোই খেলার সাথী হয়েছে। তার বলছি কি তোমাকে, মেয়েটা সারাক্ষণ ওর পেছনেই পড়ে আছে। নিজে খাওয়ার কথা ভুলে যায়, কিন্তু ধবলিকে খাওয়াতে ভোলে না। আরে রমেশের বউ, এই হাঁস আবার কোথা থেকে এলো? রমেশের যে অবস্থা, দোকানের ভালো বেচাকেনা নেই, নিজেদের পেট চালানোই দায়, সেখানে আবার উটকো ঝামেলা কে নিয়ে এলো? এই হাঁসের খাবার কোত্থেকে জোগাড় করবে? হাঁস কিন্তু অনেক খাবার খায়, হাঁস নিয়ে এত আধিক্যতা করার কি আছে? রানীর দিদিমা এনেছে রানীর জন্য শখ করে। হাঁস তো আর ময়ূর নয় যে শখ করে পুষে যত্ন করে সাজিয়ে রাখবে। শেষ পর্যন্ত তো ওটাকে হাড়িতেই উঠতে হবে। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? কালু ভাই, আপনার মুখ দিয়ে কি কখনো কোনো ভালো কথা বেরোয় না? একটা ছোট্ট বাচ্চার সামনে এসব কথা বলতে আপনার একটুও খারাপ লাগলো না? ও তো ধবলিকে নিজের বন্ধুর মতো ভালোবাসে। আমি তো বাস্তব কথাই বললাম। পশু পাখি পালন করা হয়তো খাওয়ার জন্যই, আজ না হোক কাল ওটা তো কারো পেটে যাবেই। কালু ভাই, সব সময় বাস্তব কথা সব জায়গায় বলা ঠিক নয়। একটা ছোট মেয়ে তার খেলার সাথী ভেবে যেটা নিয়ে আনন্দ পাচ্ছে, তাকে নিয়ে এত কথা কিসের? কি জানি, আজকাল উচিত কথা বললেও দোষ। দেখলে তো নীলিমা, লোকটার কথাবার্তা কখনোই ঠিক হলো না। আরে, ওর কথায় কান দিও না। ও তো এমনই, কারো ভালো দেখতে পারে না, শুধু হিংসে করে। শোন ধবলি, তোকে একটা গোপন কথা বলি। কাল যখন বাবা বাজার থেকে ফিরবে, আমি তোর জন্য একটা লাল ফিতে আনতে বলবো। তোর গলায় সেই ফিতেটা বাঁধলে তোকে একদম পরীর মতো দেখাবে। তুই কি লাল রং পছন্দ করিস? বুঝেছি, তোর বোধহয় লাল রঙই পছন্দ। আচ্ছা ধবলি, তুই যখন বড় হবি তখন কি আমাকে ভুলে যাবি? একদম যাবি না কিন্তু। আমি যখন বড় হব তোকে একটা আলাদা ঘর বানিয়ে দেব। হ্যাঁ দিদিমণি, ধবলি কি তোমার কথা সব শুনছে? ও কি সব বুঝতে পারছে? ও তোমাকে কি বলছে? দিদিমা, ও আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তাই? ও তোমার কথা সব বোঝে? তুমি ওর কথা বোঝো? হ্যাঁ দিদিমা, আমি তো ওর কথা বুঝি, আর ও আমার কথা সব বোঝে। আমি কথা বললে ও কেমন মনোযোগ দিয়ে শোনে, তুমি দেখো না কেমন। কি দিদিমা নাতনিতে এত কিসের গল্প হচ্ছে? মা দেখেছো, আগে ও একা একা মাটির পুতুল নিয়ে খেলতো, আর এখন ওই ধবলিই ওর ধ্যান জ্ঞান। নিজের খাবার কথা ভুলে গেলেও ধবলির খাবারের সময় ওর ঠিক মনে থাকে। শিশুদের মন বড় পবিত্র হয় রে রমা। ওদের কাছে মানুষ আর প্রাণীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই যে রানী হাঁসটার সাথে এত গল্প করছে, ও কিন্তু বিশ্বাস করে যে ধবলি ওর সব কথা বুঝতে পারছে।
এটাই হলো প্রকৃত সারল্য। হ্যাঁ, রমেশও খুব খুশি মা। ও তো মেয়েকে দামি কোনো খেলনা দিতে পারে না, কিন্তু এই হাঁসটি রানীর জীবনের শূন্যতা পূরণ করে দিয়েছে। কাল তো ধবলিকে ও নিজের বিছানায় নিয়ে ঘুমানোর বায়না ধরেছিল। আমি এখন সেই ভয়টাই পাচ্ছি রে মা। মায়ার বন্ধন বড় অদ্ভুত। অবলা প্রাণীরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ভালোবাসার ভাষা ওরা ঠিকই বোঝে। দেখছিস না ধবলি কেমন রানীর আঁচলের আড়ালে আড়ালে ঘোরে। মা হারা ছানার মতো ও রানীকেই মা ভেবে নিয়েছে। কিন্তু যখন ধবলি থাকবে না, তখন রানী কতটা না কষ্ট পাবে। সে যখন কাটটা তখন দেখা যাবে। তুমি এখন এসব নিয়ে ভেবো না তো মা। নাও, মুড়ি খাও। ধবলি, তুইও তাড়াতাড়ি তোর খাবার সবটা খেয়ে নে। খাওয়া শেষ হলে আমরা পুকুর ধারে বেড়াতে যাব, কিন্তু সাবধান, একা একা কোথাও যাবি না, তাহলে শেয়াল তোকে ধরে নিয়ে যাবে। আকাশের অবস্থা আজ বড়ই প্রতিকূল মারানি। মেঘগুলো যেভাবে ঘনিয়ে আসছে, মনে হয় এখনই মুষলধারে বৃষ্টি নামবে। তোকে আজ দোকানে না আনলেই ভালো হতো। তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। কেন বাবা, দোকানে থাকতে তো আমার ভালো লাগছে। বৃষ্টির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। আর তুমি তো পাশে আছো, তাহলে কিসের ভয়? কি গো রমেশ, বর্ষাকাল তো চলে এলো। এমনি সময় সারাদিনে একটা খদ্দেরও জোটে না তোমার, আর এখন এই বৃষ্টি বাদলে তো আর দোকান চলবেই না। দেখুন কালু ভাই, লাভ লোকসান তো বিধাতার হাতে। বৃষ্টির দিনে মানুষের কষ্ট হবে, এটাই বড় কথা। কেনাবেচা আজ না হয় কাল হবে, এত ভেবে কি হবে? আরে ভাই, তোমার ওই সেকেলে চিন্তা বাদ দাও। এই ছোট দোকানে সারাদিন বসে থেকে তুমি কি তোমার মেয়ের আবদার মেটাতে পারবে? আবার দেখলাম বাড়িতে একটা হাঁস পুষছ, নিজেই খেতে পাও না, আবার এই সব শখের কি দরকার? তার থেকে বরং বুদ্ধিমানের কাজ হবে ওটা কালই বাজারে বিক্রি করে দেওয়া। অন্তত কয়েকটা টাকা তো হাতে আসবে। কালু ভাই, সব কিছুকে তো আর টাকার মাপে মাপা যায় না। আমার মেয়েটা ওই হাঁসটিকে খুব ভালোবাসে। আর ব্যবসার কথা বলছেন, পরিশ্রম করলে একদিন না একদিন ফল ঠিকই পাবো। আপনাকে এত ভাবতে হবে না, আপনি আপনার নিজের কাজ করুন। মানুষের আজকাল ভালো বুদ্ধি দিলেও খারাপ হয়। পরিশ্রম দিয়ে পেট ভরে না রমেশ, বুদ্ধি লাগে। তোমার মতো মানুষ দিয়ে ব্যবসা হবে না, সারা জীবন এই অভাবের মাঝেই পড়ে থাকবে। করো যা ইচ্ছে, আমি গেলাম। মা, বৃষ্টির দাপট জন্য বেড়েই চলেছে। রমেশ আর রানী কখন ফিরবে কে জানে। ফেরার পর নিশ্চয়ই খুব খিদে পাবে ওদের। ঘরে তো রান্নার চাল আর ডাল ছাড়া আর কিচ্ছু নেই। কতদিন পর তুমি আবার এসেছো। সেই যে গত বর্ষায় হাঁস দিয়ে গেলে, আবার এই বর্ষায় এলে। তোমাকে একটু ভালো কিছু না খাওয়াতে পারলে আমার যে ভালো লাগে না। আমার খাওয়ার জন্য ব্যস্ত হোস না মা। আমার দিদিমণি জামাই কি খাবে তাই রান্না কর। রানীটা মাংস খাওয়ার জন্য কত বায়না ধরে, কিন্তু রমেশের যা আয় তাতে বাজার থেকে মাংস কেনা তো বিলাসিতা। তাই আমি একটা কথা ভাবছিলাম, রানীর ওই ধবলি তো বেশ বড় হয়েছে। তোদের প্রতিবেশী কালুর দৃষ্টি ভালো না। সেবার হাঁস দেখে যেমন করছিল, তাতে আমার মনে হয় যদি আবার ধরে খেয়ে নেয়। তার চেয়ে আজ এই দুর্যোগের দিনে যদি ওটা দিয়েই বিরিয়ানি রান্না করিস, তবে রানীরও ভালো খাওয়া হবে। মেয়েটা একটু ভালো খাবারের জন্য আশায় থাকে। কিন্তু মা, রানী যদি জানতে পারে ওর ধবলিকে আমরা রান্না করেছি, তবে ও কি সহ্য করতে পারবে? ও তো ওটাকে বন্ধুর মতো দেখে। তা তো আমি জানি, কিন্তু একটা হাঁস কি সারা জীবন পোষা যাবে রে মা? ওকে তো খেতেই হবে। মায়া করে তো আর ওকে রেখে দেওয়া যাবে না। তাই বলছি, ওটা দিয়েই বরং রানীর মুখে হাসি ফোটাতে আজ কাজে লাগুক। তুই তৈরি হ রমা, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। ও ধবলি, কোথায় গেলি তুই? দেখ, আমি ফিরে এসেছি। আয়, আর মন খারাপ করে থাকিস না। তোকে ছেড়ে আমি আর এতক্ষণ বাইরে থাকবো না। বাবা, ধবলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কি বৃষ্টির মধ্যে পুকুরে চলে গেল নাকি?
সেটা তো আমি বলতে পারি না মা, তোর মাকে জিজ্ঞেস কর, এত ব্যস্ত হোস না। মা, ও মা, কোথায় তুমি? বাইরে এসো। আরে তোমরা কখন এলে? দুপুরে ভাত খেতেও এলে না? মেয়েটাকে নিয়ে বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গিয়েছিলে, তাই না? তোমাদের পথ চেয়ে আমি আর মা বসে আছি। এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও। মা, ধবলি কোথায়? দোকান থেকে আসার পর আমি কত জায়গায় ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। তুমি কি ধবলিকে দেখেছো মা? ও কি হারিয়ে গেল? শান্ত হ রানী, বৃষ্টিতেও কোথাও হারায়নি। তুই আগে ঘরে আয়, হাত মুখ মুছে নে, ঠান্ডা লেগে যাবে তো। না মা, আমি হাত মুখ ধোবো না। ধবলিকে না পাওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। তুমি বলো না মা, ও কোথায়? দিদিমা কোথায়? দিদিমা কি ওকে ঘরে নিয়ে গেছে? দিদিমা, ও দিদিমা, আমার ধবলিকে দেখেছো? মা, রানী, অনেকক্ষণ ধরে তো কাঁদছিস, এবার কান্না থামিয়ে লক্ষ্মী মেয়ের মতো এই বিরিয়ানিটুকু খেয়ে নে মা। দেখ, তোর জন্য কত যত্ন করে রান্না করেছি। তুই না কতদিন মাংস ভাত খেতে চেয়েছিলি, আজ দেখ তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। আমি বিরিয়ানি চাই না মা, আমি শুধু জানতে চাই ধবলি কোথায়। তোমরা সবাই মিলে কেন লুকোচ্ছ? রানী, মিছে খুঁজে আর লাভ নেই রে মা, ধবলি আর ফিরে আসবে না। আজ বৃষ্টির দিনে তোর ওই প্রিয় ধবলিকেই রান্না করা হয়েছে। এই যে বিরিয়ানি দেখছিস, এটা ধবলিরই মাংস। কি বললে বাবা? মা, তোমরা আমার ধবলিকে কেটে ফেললে? ও তো আমার বন্ধু ছিল, ও আমার সাথে কথা বলতো, আমার সাথে খেলা করত। তোমরা এত নিষ্ঠুর কি করে হলে? মা, শান্ত হ, আমরা তোকে ভালো কিছু খাওয়াতে পারি না। অভাবের কারণে তোর সব শখ অপূর্ণ থেকে যায়। আজ তাই তোকে অন্তত একবেলা তৃপ্তি করে মাংস খাওয়াতে এমনটা করেছি। এছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। আমি তৃপ্তি চাই না মা, আমি কেন আমার বন্ধুকে খাবো? তোমরা কেন আমাকে জিজ্ঞেস করলে না? আমি কোনো দিন মাংস খেতে চাইতাম না যদি জানতাম ধবলিকে মরতে হবে। দিদিমণি, এই পৃথিবীতে গৃহপালিত পশুদের ভাগ্য এমনই হয়। আমরা মায়া করি ঠিকই, কিন্তু দিন শেষে ওরা আমাদের অন্ন যোগায়। এটাই জগতের নিয়ম। তুই অবুঝ হোস না সোনা, তুই দুপুর থেকে কিছুই খাসনি, খাবারটা খেয়ে নে। হ্যাঁ রে মা, রানী, তোর দাদিমা একদম ঠিক বলেছেন। জীবনটা সব সময় আমাদের মনের মতো চলে না। আমরা গরিব মানুষ, বাজারে সারাদিন পরিশ্রম করি শুধু তোর মুখে একটু হাসি দেখার জন্য। আজ তোর মা অনেক আশা নিয়ে এই রান্নাটা করেছে, তুই না খেলে কত কষ্ট পাবে বলতো। কিন্তু বাবা, ধবলি তো আমার বন্ধু ছিল, তাকে আমি কিভাবে খাবো? দিদিমণি, প্রকৃতি বড় বিচিত্র। এই পৃথিবীতে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবিকা আর জীবনের সত্য অনেক সময় খুব কঠোর হয়। আমরা পশু পাখি পালন করি মায়া দিয়ে, কিন্তু তাদের নিয়তি আমাদেরই প্রয়োজনে নির্ধারিত হয়। এই হাঁসকে আজ রান্না না করা হলে তাহলে হয়তোবা বিক্রি করে দেওয়া লাগতো, অন্য কেউ ওটাকে রান্না করে খেত। আজ আমরা না খেলে কাল অন্য কেউ ওকে নিয়ে যেত, কিংবা কোনো বন্য প্রাণী ওকে শেষ করে দিত। তাই মন খারাপ করে থেকে কোনো লাভ নেই রে মা। জীবন মানেই হলো শোক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। রানী, তোর জন্য মাংস কেনার সামর্থ্য তোর বাবার সবসময় হয় না। আজ তোর ভালো মন্দ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই আমরা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম। একটু খেয়ে দেখ মা, খুব কষ্ট করে রেঁধেছি। দিদিমণি, তুই চিন্তা করিস না, তোকে আমি আরো 2টো হাঁসের বাচ্চা দিয়ে যাব। তুই সেই দুটোকে যত্ন করে বড় করবি, কেমন? সত্যি দিদিমা, তুমি আমাকে 2টো হাঁসের বাচ্চা দেবে? হ্যাঁ রে দিদিমণি, সত্যি সত্যি। এবার খেয়ে নে। ঠিক আছে মা, তুমি খাইয়ে দাও আমাকে। মা, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। আমার ধবলির মাংস সেজন্য বোধহয় এত স্বাদ, তাই না?
একদম ঠিক কথা রে মা, তুই কষ্ট করে পালন করেছিস, সেজন্যই ওর মাংস এত স্বাদ। দেখলি তো দিদিমণি, মায়ার বাঁধন ছিঁড়ে বাস্তবের স্বাদ গ্রহণ করাই হলো জীবনের ধর্ম। তোকে এখন বড় হচ্ছিস তো, তোকে বাস্তবতা সহ্য করতে শিখতে হবে। রানীমা, একবার এদিকে আয় তো, তোর জন্য কি বিশেষ উপহার নিয়ে এসেছি দেখে যা। বাবা, এটা কি সত্যি আমার জন্য? এটা তো দেখতে একদম ধবলির ছোটবেলার মতো। কি সুন্দর দেখতে বাবা, একে তুমি কোথায় পেলে? কি গো, হাঁসের বাচ্চা কোথায় পেলে? মা করিম ভাইকে দিয়ে হাঁসের বাচ্চা দুটিকে পাঠিয়েছে। ওই যে সেবার এসে বলে গেল না, রানীকে দুটো হাঁসের বাচ্চা দেবে। রানীর ধবলির জন্য যখন মন খারাপ করছিল, তখনই তো বলেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, মা বলেছিল। দেখলি তো মা, রানী, তোর দিদিমা তোর জন্য কত সুন্দর দুটো হাঁসের বাচ্চা পাঠিয়েছে। তুই তোর ধবলির জন্য যে মন খারাপ করেছিলি, এবার নে, এই দুটোকে যত্ন করে পালন কর। হ্যাঁ মা, আমি এই হাঁস দুটিকে খুব যত্ন করব, কিন্তু এবার আমি একটি পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা রে মা? আমার রানীমা কি পরিকল্পনা করেছে শুনি। বাবা, আমরা এই হাঁসটিকে কোনোদিনও রান্না করে খাবো না। আমি একে বড় করব। ও যখন বড় হবে তখন অনেক ডিম পারবে। সেই ডিম থেকে আমি আরও অনেকগুলো হাঁসের বাচ্চা ফোটাবো। এভাবে আমি আমাদের উঠোনে একটা বড় হাঁসের খামার তৈরি করব। সেই খামারে ডিম আর হাঁস বিক্রি করে আমাদের অনেক টাকা আয় হবে। তখন আমাদের আর অভাব থাকবে না, আর তুমিও বাজার থেকে আমার জন্য মাংস আর চাল কিনে আনতে পারবে। তখন আর আমার কোনো প্রিয় বন্ধুকে খাওয়ার জন্য বিসর্জন দিতে হবে না। ঠিক বলেছিস মা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে অভাব দূর হতে দেরি হয় না। তুই আর যে স্বপ্ন দেখলি, সেটাই আমাদের আগামীর পথ দেখাবে। আমি তোকে সব রকম সাহায্য করব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ রে মা, আমিও তোর সাথে আছি। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বনের প্রান্তে সিধুর জরাজীর্ণ কিন্তু জাদুকরী কুটির। বাইরে প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। জানলার পাল্লাগুলো বাতাসে সজোরে আছাড় খাচ্ছে। সিধু মোমবাতির আলোয় একটি পুরনো বই পড়ছিলেন। একাকিত্ব যে কত বড় অভিশাপ, তাই কালবৈশাখীর রাতে আরও বেশি বোঝা যায়। সৃষ্টিকর্তা, তুমি চারদিকে এত প্রাণের মেলা বসিয়েছ, অথচ আমার এই কুটিরে শুধু নিস্তব্ধতা। হঠাৎ কুটিরের দরজার কাছে এক আর্ত চিৎকার শোনা যায়। কোনো বন্য প্রাণীর গোঙানি। সিধু লণ্ঠন হাতে দরজা খোলেন। প্রবল বাতাসে তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। চৌকাঠের ঠিক নিচে একটি ছোট শিয়ালছানা রক্তাপ্লুত অবস্থায় পড়ে আছে। ওরে বাবা, এ তো দেখি একরত্তি শিয়ালছানা। বনের বড় কোনো জানোয়ারের কামড় খেয়েছে বুঝি? আয় বাবা, ভেতরে আয়। সিধু শিয়ালছানাটিকে কোলে তুলে ভেতরে আনেন। মেঝেতে শুইয়ে তিনি তার জাদুর লাঠিটি বের করেন। ছানাটির শ্বাস খুব ধীর হয়ে আসছে। বিধাতা, আমি জানি প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করা অপরাধ, কিন্তু এই অবোধ প্রাণীটাকে এভাবে মরতে দিতে পারি না। আজ আমার সব জাদু শক্তি দিয়ে একে শুধু সুস্থ নয়, নিজের একাকিত্ব মেটানোর এক সঙ্গী করে নেব। সিধু বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেন। জাদুর লাঠি থেকে নীল আলো বের হয়ে শিয়াল ছানাটিকে ঘিরে ফেলে। ধীরে ধীরে শিয়ালের দেহটি প্রসারিত হতে থাকে। লোমগুলো মিলিয়ে গিয়ে তৈরি হয় ফর্সা চামড়া। লেজটা অদৃশ্য হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে মেঝেতে শুয়ে থাকে 12 বছরের একটি ফুটফুটে সুন্দর ছেলে। তার পরনে একটা সাধারণ ধুতি। সফল, আমি সফল। আজ থেকে তোর নাম হলো অরণ্য। তুই আমার ছেলে, আমার অন্ধকার ঘরের প্রদীপ। অরণ্য ধীরে ধীরে চোখ খোলে। তার চোখের মণি সাধারণ মানুষের মতো নয়, বরং সোনালি রঙের, যা অন্ধকারে জ্বলজ্বল করছে। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার অঙ্গভঙ্গি অনেকটা পশুর মতো। সে কথা বলার বদলে হালকা একটা অদ্ভুত শব্দ করে। ভয় নেই বাবা, আমি আছি।
তুই এখন আর বনের তুচ্ছ প্রাণী নোস, তুই এখন মানুষ, আমার অরণ্য। সিধু দাওয়ায় বসে অরণ্যকে মানুষের ভাষা শেখানোর চেষ্টা করছেন। অরণ্য একটি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছে, কিন্তু সে শান্ত হয়ে বসতে পারছে না। তার চোখ বারবার মাটির দিকে যাচ্ছে। বল আকাশ, বল আমি মানুষ। আকাশ, আমি মানুষ? হ্যাঁ, তুই এখন মানুষ, কিন্তু অরণ্য, তুই আবার নখ দিয়ে মাটি খুঁড়ছিস কেন? ওটা তো পশুদের কাজ। অরণ্য লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাটির নিচে গর্ত খুঁড়তে শুরু করে। এমন সময় মায়াবতী ভেষজ লতাপাতা নিয়ে সেখানে আসেন। তিনি অবাক হয়ে অরণ্যের কাণ্ড দেখেন। সিধু, ছেলেটার হাবভাব কিন্তু সুবিধার ঠেকছে না। এই তো সেদিন দেখলাম সে রান্না করা ডাল ভাত ফেলে দিয়ে গাছের কাঁচা টক ফলগুলো সাবার করছে। ওর চোখের ওই সোনালি আভাটা কেমন যেন বুনো বুনো। না না মায়াবতী, ও তো বনে বড় হয়েছে, তাই একটু বুনো ভাব রয়ে গেছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছেন আমার একাকিত্ব ঘোচাতে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে কৃত্রিমভাবে ঢেকে রাখা যায় না সিধু। যার যা ধর্ম তিনি তা প্রকাশ করবেনই। সাবধানে থেকো। রাত নেমে আসে। ঘরের ভেতরে সিধু অরণ্যের জন্য বিছানা পেতে দেন, কিন্তু অরণ্য বিছানায় না শুয়ে জানলার ওপর গিয়ে বসে। বাইরে বনের দিক থেকে শিয়ালের ডাক ভেসে আসে। বাবা, ওরা ডাকছে। ওদের ডাক আমার বুকের ভেতরে এসে লাগছে। আমি কি ওদের কাছে যেতে পারি না? না বাবা, ওটা অন্ধকার জগৎ। তুই এখন মানুষ। এই আলো আর ভালোবাসাই তোর পরিচয়। অরণ্য শান্ত হয় ঠিকই, কিন্তু তার দু চোখ বেয়ে জল পড়ে। সে জানলার গ্রিল ধরে বনের অন্ধকারের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরের কাঠামো মানুষের হলেও মনটা সেই বুনো শিকড়েই আটকে আছে। বনের ধারের একটি বড় আমগাছের নিচ। দুপুর গড়িয়ে বিকেল। অরণ্য একাকী গাছের ডালে বসে নিচের দিকে তাকিয়েছিল। বিল্টু হন্তদন্ত হয়ে সেখানে আসে। তার হাতে একটি গুলতি। সে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খুঁজছে। ধুর, মার্বেলটা কোথায় যে গেল? এই জঙ্গলে একবার কিছু হারালে আর পাওয়া যায় না। অরণ্য নিঃশব্দে গাছ থেকে লাফিয়ে নিচে নামে। তার নামার ভঙ্গিতে চিতার মতো ক্ষিপ্রতা। বিল্টু একটু চমকে যায়। ওই যে 20 হাত দূরে শুকনা পাতার স্তূপের নিচে তোমার মার্বেলটা পড়ে আছে। ওটা এখনো গড়াচ্ছে। তুমি জানলে কি করে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। বাতাস যখন পাতার ওপর দিয়ে যায়, তখন সে সব খবর দিয়ে যায়। সৃষ্টিকর্তা আমাকে শোনার জন্য খুব ধারালো কান দিয়েছেন। বিল্টু দৌড়ে গিয়ে পাতার নিচ থেকে মার্বেলটা খুঁজে পায়। সে বিস্ময়ে হাঁ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। তুমি তো দারুণ লোক। আমার নাম বিল্টু। তুমি সিধু দাদুর সেই ছেলে না, যাকে তিনি শহর থেকে এনেছেন? হ্যাঁ, আমি অরণ্য। অরণ্য, চলো না খেলি। আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। ওই দেখো, ঝোপের ওপাশে অনেক কালো জাম পেকেছে। পারবে? ওগুলো খেও না বিল্টু, ওগুলো বিষ ফল। ওই দেখো, যে পাতার গায়ে লাল বিন্দু আছে, তার পাশের ফলগুলোই শুধু মিষ্টি। বনের প্রতিটি গাছ আলাদা কথা বলে। বাহ, তুমি তো জাদুকরের ছেলে বলেই জাদুর মতো সব জানো। চলো, তোমাকে আজ গ্রামের দিঘিটা দেখিয়ে আনি। সেখানে অনেক লোক, অনেক আনন্দ। সিধু দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখছিলেন। তার মুখে এক চিলেতে হাসি ফোটে। বিধাতা, তোমার লীলা বোঝা দায়। আমি ভেবেছিলাম অরণ্যকে খাঁচায় বন্দি করে রাখতে হবে, কিন্তু বিল্টুর বন্ধুত্ব ওকে বাইরের পৃথিবীর আলো দেখাচ্ছে। হয়তো এই মায়াই ওকে মানুষ করে তুলবে। অরণ্য আর বিল্টু হাসতে হাসতে গ্রামের দিকে এগিয়ে যায়। অরণ্য প্রথমবারের মতো বনের অন্ধকার ছেড়ে মানুষের কোলাহলের দিকে পা বাড়ায়।
সিধুর কুটিরের দাওয়া গোধূলি বেলা সিধু একটি জাদুর পাত্রে কিছু ভেষজ রস তৈরি করছেন। অরণ্য দূরে ঘাসের ওপর উপুর হয়ে শুয়ে একদৃষ্টিতে একটি ফড়িং ধরবার চেষ্টা করছে। তার হাঁটা চলা আর বসার ভঙ্গি অনেকটা শিকারী পশুর মতো। এমন সময় হাতে ঝুলি নিয়ে মায়াবতী প্রবেশ করেন। সিধু, আজ 7 দিন ধরে লক্ষ্য করছি ছেলেটা কিন্তু ঠিক স্বাভাবিকভাবে পা ফেলে না। ও কি পায়ে কোনো ব্যথা পেয়েছে? না তো, ও তো সারাদিন বিল্টুর সাথে দৌড়াদৌড়ি করে। কেন, কি হয়েছে? ভালো করে দেখো, ও যখন হাঁটে তখন ওর পায়ের গোড়ালি মাটি স্পর্শ করে না। আর ওই দেখো, ও ফড়িংটার দিকে যেভাবে তাকিয়ে আছে, ওটা কোনো মানুষের বাচ্চার দৃষ্টি নয়, ওটা শিকারীর দৃষ্টি। ওর চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে কেন? তুমি কবিরাজ মানুষ, সব কিছুতেই খুঁত ধরো। ও একটু বুনো পরিবেশে বড় হয়েছে তো, তাই হয়তো। লুকিও না সিধু, আমরা ছোটবেলার বন্ধু। আমি জানি তুমি তোমার একাকিত্ব মেটাতে কি করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠিয়েছেন তাকে জাদুর মায়ায় আটকে রাখা প্রকৃতির বিরুদ্ধ কাজ। শিয়ালকে মানুষ সাজালেই সে মানুষ হয় না, তার আত্মাটা কিন্তু সেই বনের অন্ধকারেই পড়ে থাকে। আমি ওকে ভালোবেসেছি মায়াবতী, আমি ওকে এই সমাজ আর মানুষের ভাষা শিখিয়েছি। ও এখন আমার ছেলেই। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয় সিধু। বিধাতার সৃষ্টিকে জোর করে পরিবর্তন করলে তার ফল কখনো সুখের হয় না। যেদিন বনের টান ওর রক্তে নাচন দেবে, সেদিন তোমার এই জাদুর দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে। ভেবে দেখো বন্ধু, মায়া যেন মোহ না হয়ে দাঁড়ায়। মায়াবতী চলে যান। সিধু স্থির হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকেন। অরণ্য তখন ফড়িংটা ধরতে না পেরে হতাশ হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে এক অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলে। সিধুর মনে এক অজানা আশঙ্কার মেঘ দানা বাঁধে। গভীর জঙ্গল, ভোরের আলো সবে ফুটেছে। শিকারী মহেশ একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সে একটি হরিণ ধরার জন্য লোহার ফাঁদ পেতেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে অরণ্য নিঃশব্দে বেরিয়ে আসে। তার পা ফেলার কোনো শব্দ নেই। আরে, এটা তো জাদুঘর বুড়োর সেই ছোকরা। এই 7 সকালে জঙ্গলে কি করছে? শয়তান ছেলে, আজ নিয়ে 3 বার আমার দামি ফাঁদ নষ্ট করল। মানুষের বাচ্চা এত সূক্ষ্মভাবে পশুর ফাঁদ চেনে কি করে? আর ওর দৌড়নোর গতি, ওটা তো মানুষের মতো নয়। মহেশ দূরে সিধুর কুটিরের দিকে তাকায়। তার চোখে কুটিল বুদ্ধি খেলে যায়। সে কুটিরের দিকে পা বাড়ায় এবং আড়াল থেকে দেখে সিধু অরণ্যকে পরম মমতায় খাওয়ার খাইয়ে দিচ্ছেন। বুড়ো সিধু জাদুকর একা থাকে, অথচ ওর ঘরে কোনো অভাব নেই। আর এই আপদটা কোত্থেকে এলো? নিশ্চয়ই ওই জাদুকরি কুটিরে কোনো গুপ্তধন বা জাদুর গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এই ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, নির্ঘাত সিধুর জাদুর কোনো খেল। অরণ্য, তুই বারবার জঙ্গলে যাস না বাবা। মহেশ শিকারীটা খুব বিপজ্জনক লোক। ও সৃষ্টিকর্তার জীবদের ওপর দয়া মায়া করে না। দয়া মায়ার কথা বলছো বুড়ো? দয়া দেখিয়েই তো তোমার সব গোপন খবর আমি বের করব। তোমার জাদুর রহস্য আর এই বুনো ছোকরা দুটোকেই আমি বাগে আনব। মহেশ অন্ধকারে মিলিয়ে যায়। এক অশুভ চক্রান্তের ছায়া সিধুর কুটিরের ওপর ঘনীভূত হতে থাকে। পূর্ণিমার রাত, চারদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। সিধুর কুটিরের জানলার পাশে অরণ্য স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ বনের গভীর থেকে এক গম্ভীর এবং গমগমের ডাক ভেসে আসে, যা সাধারণ শিয়ালের হুক্কা হুয়া নয়, বরং এক প্রাচীন আহ্বান। অরণ্যের চোখ দুটো তীব্র সোনালি বর্ণ ধারণ করে। সে নিজের অজান্তেই ঘরের বাইরে বেরিয়ে আসে। কে কে আমাকে ডাকছে? এই ডাক তো আমার চেনা। একটি বিশাল প্রাচীন বটগাছের নিচে এক দীর্ঘ ছায়া দেখা যায়। ছায়াটি দেখতে একটি প্রকাণ্ড শিয়ালের মতো, কিন্তু তার চোখ দুটো নক্ষত্রের মতো উজ্জ্বল। এটাই বনরাজ। ফিরে আয় অরণ্য। মানুষের বেশ ধরে কতদিন নিজেকে ফাঁকি দিবি? এই রূপ তো তোর নিজের নয়, এটি একটি মায়া মাত্র। না, আমি মানুষ। বাবা আমাকে
কথা বলতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। আমি সিধু দাদুর ছেলে। পোশাক পরলেই কি রক্ত বদলে যায়? তোর রক্তে এখনো ভিজা মাটির গন্ধ, তোর কানে এখনো বাতাসের ফিসফাস। সৃষ্টিকর্তা তোকে বনের প্রহরী হিসেবে পাঠিয়েছিলেন, খাঁচায় বন্দি পাখি হিসেবে নয়। তাকিয়ে দেখ তোর ছায়ার দিকে। অরণ্য নিচে তাকিয়ে আঁতকে ওঠে। জ্যোৎস্নায় মাটিতে তার যে ছায়া পড়েছে সেটি কোনো মানুষের বালকের নয়, বরং একটি লেজওয়ালা তীক্ষ্ণ শিয়ালের ছায়া। অরণ্য ভয়ে কাঁপতে থাকে। না, এটা হতে পারে না। আমি কে? আমি আসলে কে? এমন সময় সিধু কুটির থেকে হ্যারিকেন হাতে বেরিয়ে আসেন। অরণ্যের অস্থিরতা দেখে তিনি শিউরে ওঠেন। অরণ্য, অরণ্য বাবা, ভেতরে আয়। পূর্ণিমার আলো তোর জন্য ভালো নয়। বাবা, এই ছায়াটা কেন এমন? কেন আমি বনের ডাক শুনলে স্থির থাকতে পারছি না? আমি কি মানুষ নই? সিধু কোনো উত্তর দিতে পারেন না। তিনি অরণ্যকে জড়িয়ে ধরেন, কিন্তু অরণ্য অনুভব করতে পারে সিধুর হাত কাঁপছে। বনরাজের ছায়া অন্ধকারে মিলিয়ে গেলেও সেই ডাক অরণ্যের কানে বাজতে থাকে। এক চরম পরিচয় সংকটে ভেঙে পড়ে অরণ্য। গ্রামের প্রধানের বৈঠকখানা। মহেশ অত্যন্ত উত্তেজনার সাথে দেবাশিস বাবুকে কিছু বোঝাচ্ছে। দেবাশিস বাবু গম্ভীর হয়ে তামাক টানছেন। বিশ্বাস করুন দেবাশিস বাবু, আমি নিজের চোখে দেখেছি। ছেলেটা জ্যান্ত হরিণের মতো লাফ দেয় আর ওর চোখ রাতে আগুনের মতো জ্বলে। সিধু বুড়ো নির্ঘাত কোনো অশুভ আত্মাকে জাদু বলে ঘরে পুষছে। গ্রামের অমঙ্গল হবে বাবু। সিধু লোকটা একটু অদ্ভুত জানি, কিন্তু জাদুর নামে এসব ভেলকি যদি সত্যি হয় তবে তাই সমাজের জন্য বিপজ্জনক। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে কোনো কিছু আমি বরদাস্ত করব না। চল মহেশ, আজই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পর সিধুর কুটিরের সামনে দেবাশিস বাবু ও মহেশ এসে হাজির হন। সিধু ভয়ে পেয়ে দরজায় এসে দাঁড়ান। নমস্কার প্রধান মশাই, এই অসময়ে আপনারা? সিধু, রাখো তোমার খাতির। গ্রামের লোক বলছে তোমার এই পালিত ছেলে নাকি কোনো অশুভ মায়া। ওর পরিচয় কি? কোথা থেকে এনেছো একে? অনাথ প্রধান মশাই, আমি শুধু ওকে আশ্রয় দিয়েছি। ও খুব শান্ত ছেলে। শান্ত কিনা তা আমি দেখব। অরণ্য, বাইরে এসো। অরণ্য ঘরের কোণে ভয়ে কুঁকড়ে বসে আছে। অরণ্য ধীরে ধীরে বাইরে আসে। মহেশ লণ্ঠনের আলো ওর মুখে ফেলে। অরণ্য তীব্র আলো দেখে চট করে চোখের পাতা বন্ধ করে নেয় এবং এক অদ্ভুত বর্ণ ক্ষিপ্রতার মাথা নিচু করে ফেলে। ওর এই আচরণ দেখে দেবাশিস বাবু পিছিয়ে যান। এ কি? এর চাহনি তো মানুষের মতো নয়। সিধু, আমি 7 দিন সময় দিচ্ছি। ওর আসল পরিচয় প্রমাণ করো, নইলে ওকে বনবাসে পাঠাতে হবে। গ্রামের ওপর কোনো অভিশাপ আমি ডেকে আনতে দেব না। দেবাশিস বাবু আর মহেশ চলে যান। সিধু অরণ্যকে জড়িয়ে ধরেন। অরণ্য থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে তার এই মানুষের ছদ্মবেশ আর বেশি দিন টিকবে না। সিধুর কুটিরের ভেতর রাত গভীর। বাইরে বাতাসের শো শো শব্দ হচ্ছে। ঘরের এক কোণে একটি বনের গভীরে একটি বড় পরিষ্কার জায়গা। মহেশ শিকারী সেখানে একটি বিশাল মজবুত দড়ির জাল পেতেছে। জালের ভেতরে 7-8টি শিয়াল আটকা পড়ে ছটপট করছে। মহেশ হাতে একটি লাঠি নিয়ে পৈশাচিক উল্লাসে হাসছে। বিল্টু আর গ্রামপ্রধান দেবাশিস বাবু দূরে দাঁড়িয়ে সব দেখছেন। আজ সব কটাকে ধরে শহরে চালান করব। অনেক দিন পর বড় শিকার হাতে এসেছে। হঠাৎ বনের ঝোপঝাড় চিরে অরণ্য ঝড়ের গতিতে সেখানে এসে উপস্থিত হয়। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তেজ। সে বন্দি শিয়ালগুলোর আর্তনাদ সহ্য করতে পারছে না। মহেশ কাকা, এদের ছেলে দাও। সৃষ্টিকর্তার এই অবোধ জীবগুলোকে কষ্ট দেবার অধিকার তোমার নেই। ওরে জাদুকরের ছাও, তুই আমায় জ্ঞান দিচ্ছিস?
তোর তো এদের জন্যই মায়া লাগবে, কারণ তুইও তো এদেরই জাত। সরে যা বলছি। মহেশ লাঠি উঁচিয়ে অরণ্যকে মারতে যায়। অরণ্য এক অসাধারণ ক্ষিপ্রতায় এক লাফে মহেশকে এড়িয়ে যায়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে মাটিতে পড়ে থাকা একটি ধারালো কাটারি কুড়িয়ে নেয়। সে সরাসরি জালের দিকে দৌড়ায়। অরণ্য, সাবধানে, মহেশের হাতে অস্ত্র আছে। অরণ্য মানুষের বুদ্ধি খাটিয়ে জালের প্রধান বাঁধনটি খুঁজে বের করে এবং পশুর শক্তিতে সেই দড়িগুলো এক নিমিষে কেটে ফেলে। জাল আলগা হতেই শিয়ালগুলো বেরিয়ে বনের দিকে ছুটতে থাকে। মহেশ রাগে অরণ্যের ওপর ঝাঁপিয়ে পড়লেও অরণ্য তাকে অনায়াসেই মাটিতে আছাড় মারে। এই কি দেখলাম? ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বনের পশুদের বাঁচালো। ওর চোখে তো কোনো হিংস্রতা নেই, আছে শুধু মমতা। প্রধানমশাই, এরা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু এদেরও পরিবার আছে। এদের ব্যথা আমি আমার নিজের বুকে অনুভব করি। মহেশ মাটিতে পড়ে গোঙাতে থাকে। দেবাশিস বাবু অরণ্যের কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখেন। গ্রামের মানুষের মনে অরণ্য সম্পর্কে যে ভয় আর ঘৃণা ছিল, তা তার এই নিঃস্বার্থ বীরত্ব দেখে শ্রদ্ধায় বদলে যায়। বনের প্রান্তরে ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সিধু তার জাদুর লাঠিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অরণ্য তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। পাশে দাঁড়িয়ে মায়াবতী শান্ত চোখে দৃশ্যটি দেখছেন। অরণ্য, আজ আমি তোকে মুক্ত রেখেছিলাম। বাবা, আপনি আমাকে ভাষা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি কি আর আগের মতো সেই বুনো প্রাণী হতে পারবো? পারবি বাবা, কারণ তোর আত্মাটা সব সময় ওই বনেই ছিল। সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার নিয়ম ভাঙার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার ভুল সংশোধন করছি। সিধু তার জাদুর লাঠিটি আকাশের দিকে তুলে ধরেন। এক স্নিগ্ধ সোনালী আলো অরণ্যকে ঘিরে ফেলে। ধীরে ধীরে অরণ্যের মানুষের অবয়ব ছোট হতে থাকে। তার হাত পা বদলে যায়। গায়ের রং সোনালী লোমে ঢেকে যায়। চোখের সেই মায়া ঠিক আগের মতোই থেকে যায়। কয়েক মুহূর্ত পর অরণ্য একটি সুন্দর সুস্থ শিয়ালে রূপান্তরিত হয়। দেখো সিধু, ও কত স্বাচ্ছন্দ্যে মাটির ওপর দাঁড়িয়েছে। এটাই ওর আসল পরিচয়। শিয়ালরূপী অরণ্য একবার সিধুর পায়ের কাছে এসে মাথা ঘষে আদর নেয়। তারপর সে বনের গভীর অন্ধকারের দিকে পা বাড়ায়। বনের ভেতর থেকে বনরাজের এক স্বাগত জানানোর ডাক ভেসে আসে। অরণ্য যাওয়ার সময় একবার পেছন ফিরে সিধুর দিকে তাকায়। সেই চোখে এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসা স্পষ্ট। যা বাবা, মুক্ত হয়ে যা। এখন আমি আর একাকী নই। আমার এই কুটিরের প্রতিটি কোণ তোর স্মৃতিতে ভর্তি থাকবে। অরণ্য বনের গভীরে মিলিয়ে যায়। সিধু তার জাদুর লাঠিটি ভেঙে মাটিতে ফেলে দেন। তিনি বুঝতে পারেন সত্যিকারের জাদু শক্তিতে নয়, বরং অন্যের স্বাধীনতাকে সম্মান জানানোর ভালোবাসায় লুকিয়ে আছে। সিধু একা দাঁড়িয়ে থাকলেও তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। পরম প্রাপ্তির এক অনাবিল শান্তি তার হৃদয় ভরিয়ে দেয়।